নূরকে নিয়ে একটা ফুল ডোজ দিতেই হয়। আমি কইছিলাম হুতায় দিব, আজকে আমি হুতায় দেবো, অর্ধেক, পুরাটা না। এবং এটা অবশ্যই এখন রাজনৈতিক ভাবে জরুরি হয়ে গেছে। কেন জরুরি হয়েছে সেটা পরে আরো বিস্তারিত করব। নির্মূল বেশি করবেন না, এটা এক ধরনের ভাইরাস। এই ফেসিবাদের ভাইরাস, চাঁদাবাজির ভাইরাস, দুর্নীতির ভাইরাস, দলীয় শাসনের ভাইরাস, এই সকল ভাইরাস মুক্ত করার জন্য আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে। পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে ভিপি নূর চরম ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছেন, লিমিট ক্রস করেছেন। দুধ কলা দিয়ে যদি কাল সাপ পুষেন, একদিন সেই সাপের বলে আপনার জীবনও যেতে পারে। মনে রাখবেন, এরা কারো নয়। এরকম আচরণ যারা করে, যেই করুক, আমি কারো পার্টিকুলার নাম নিতে চাচ্ছি না, এরা আসলে মতলববাজ, এরা তাদের নিজের, এবং এরা সমাজকে ডুবায়, নিজেও ডুবে। আজকে দেখেন গণ অধিকারের রাশেদার ভিপি নূরের কয়েকটা পোলা পাই, ওরা যায় নাকি আমির হামদার গাড়িতে হামলা করে। আরে গণ অধিকার কি ভাই? জামাত ইসলামের কাছে এটা কোনো রাজনৈতিক দল নাকি? গণ অধিকার কি খায় না মাথায়? আমি তো এটাই চিনি না। সেই গণ অধিকার পরিষদ, ওরা বাচ্চা, ওদের মুখে কথা ফুটে গেছে। একটা বৃহৎ শক্তির রাজনৈতিক দল জামাত ইসলামের দিকে তারা অভিযোগের আঙুল তুলছে। রাশেদ খান, তুমি তো রাস্তার টোকাই, তুমি অতি দ্রুত তওবা করো, জাতির কাছে ক্ষমা চাও। গণ অধিকার পরিষদের রাশেদ খান, সে একজন আলেমকে গালি দিয়ে সে তার নিজের জন্ম পরিচয়কে, জন্ম বৃত্তান্তকে বাংলাদেশের মানুষের সামনে উন্মোচিত করেছে। নুরার 7 জন্মের ভাগ্য যে একটা মন্ত্রিত্ব পাইছে। নুরা এত মজা পাচ্ছে যে দেখুন, সে বলছে যে কিয়ামত আসলেও 5 বছরের আগে নির্বাচন সম্ভব না। আরে বেটা, নির্বাচন হোক না হোক সেটা অন্য ব্যাপার, কিন্তু তোর মতো দুর্নীতিবাজ, চোর, মহিলাবাজ মন্ত্রী হয়ে থাকতে পারবি না ইনশাআল্লাহ। আমি আজকে আপনি আমার পায়ে ধরে আমি পড়ে থাকবো। নূর আমারে ফোন দিচ্ছে, আমি আপনার পায়ে ধরি, আপনি দলের ভিডিওটা ছাইরেন না। দরকার হলে আপনার যত কোটি টাকা লাগে ইলিয়াস ভাই আপনারা দিব ভাই, কিন্তু আপনি ডলির ভিডিও ছাড়বেন না ভাই। ও সরি, আমি কি হাসতেছি, কাঁদতেছি না? আরে নাই, সুখের কান্না, মানুষ তো দুঃখে কান্দে, আমি তো সুখে কান্দি রে ভাই। আসসালামু আলাইকুম দর্শক, এই মাত্র পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ। দর্শক শ্রোতা, আশা করি ভিডিওর শুরুতে আপনারা সেই ব্রেকিং নিউজের ছোট্ট কিছু অংশ বিশেষ আপনারা দেখেছেন। দর্শক, দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। কিন্তু দর্শক শ্রোতা, আজকের ভিডিওটা আপনাদের একটু ধৈর্য সহকারে দেখতে হবে এবং মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলেই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই তথ্যবহুল কিছু বিষয় এবং গোপন কিছু তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন এবং আমি আজকের এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে চলেছি। তো চলুন কথা বাড়াবো না, আমরা মূল আলোচনায় চলে যাব। তার আগে বলবো, আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন তাইলে একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনে আসি। পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে ভিপি নূর চরম ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছেন, লিমিট ক্রস করেছেন। অবশ্যই ভিপি নূর ইনস্ট্যান্ট শাস্তি পাচ্ছেন। আমরা সাথে সাথে দেখেছি যে ভিপি নূর অবস্থা কি হয়েছে। আমি সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যদের মতো দেশপ্রেমিক সাংবাদিক, যারা গণতন্ত্রের পক্ষে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অকুতভয় সৈনিক, ফেসিবাদের পতনে, ফেসিবাদের বিরুদ্ধে জনগণকে উদ্বুদ্ধ করতে এবং ফেসিবাদের বিরুদ্ধে ন্যারেটিভ নির্মাণ করতে সবচাইতে যাদের বেশি অবদান, তারা হচ্ছেন এই পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস। তাদের মতো এই মহান ব্যক্তিদের বিরুদ্ধে ভিপি নূরের মোসাদের দালাল, রয়ের এজেন্ট এবং মহা দুর্নীতিবাজ, বিতর্কিত রাজনীতিবিদ এই ভিপি নূরের এবং বিচ্যুত ডেভিয়েটেড রাজনীতিবিদ ভিপি নূরের চরম অসভ্য কথার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে। দর্শক, সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যদের সম্পর্কে কথা বলতে হলে, গালি দিতে হলে কয়েক হাজারবার ভাবতে হবে। প্রথম কথা হচ্ছে, তারা মজলুম। তারা হাসিনার বিরুদ্ধে অ্যাক্টিভিজম করে, আন্দোলন করে, সাংবাদিকতা করার কারণে তারা দেশে থাকতে পারেনি। তাদের পরিবারের লোকজন, এক একজন মা বাবা মারা গেছে, শেষ মুহূর্তে কবর দিতে শেষকৃত্য আসতে পারেনি। ইলিয়াসের ক্ষেত্রে এটা ঘটেছে, পিনাকির ক্ষেত্রে এটা ঘটেছে। তারা দেশে একটা স্মার্ট এবং উন্নত জীবনযাপন করতে, সেখানে তাদেরকে আমেরিকা যে, ফ্রান্সে যে অনেকটা মানবেতর জীবনযাপন করতে হয়েছে। অনেকে মনে করেন যে ইউরোপে যেতে পারলেই মনে হয় খুশি। না, এটা অনেকের ক্ষেত্রে হয়তো আপনি ডে লেবারার, আপনি মনে করেন যে ইউরোপে যে ওখানে ডে লেবারার হলেও লাভ, কিন্তু বাংলাদেশে যারা প্রতিষ্ঠিত, তাদের জন্য কিছুতেই ইউরোপে যেতে পারলে ভালো কিছু না, বরং তারা বাংলাদেশে থাকতে পারলেই ভালো। এই জন্য যারা উচ্চশিক্ষিত বাংলাদেশে প্রতিষ্ঠিত ছিল, কোনো প্রয়োজনে ইউরোপে যেতে হয়েছে বা অ্যাসাইলাম সিক করতে হয়েছে, তারা দেশে ফেরার জন্য উদ্গ্রীব এবং সুযোগ পেয়েছে যারা, তারাই দেশে ফিরে এসেছে। এক কথায় ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য তারা মজলুম, তাদেরকে পালিয়ে যেতে হয়েছে বাংলাদেশ থেকে জীবন বাঁচাতে। অতএব এরকম একজন মজলুমদের সম্পর্কে কথা বলতে হলে অবশ্যই হিসাব নিকাশ করে কথা বলতে হবে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, পালিয়ে যে অ্যাসাইলাম পেয়ে তারা কি বসেছিল? না। হাসিনার মসনদ যদি কেউ কাঁপিয়ে থাকতে পারে জুলাই আন্দোলনের আগে, এই ইলিয়াস এবং পিনাকি কাঁপিয়েছে। যার ফলে আওয়ামী লীগের লোকজন, মির্জা ফখরুল বা বিএনপি এদের নিয়ে ওরকম ভাবতো না, কারণ জানে যে এরা কোনো আন্দোলন করতে পারবে না। কিন্তু
ইলিয়াস পিনাকিকে মোকাবেলা করার জন্য সিআরআই কোটি কোটি টাকা খরচ করত। ইলিয়াস পিনাকির বিরুদ্ধে আওয়ামী লীগ জুতা মিছিল করেছে, ইলিয়াস পিনাকির বিরুদ্ধে মামলা দিয়েছে হাসিনা, তার পরিবারের লোকজনকে হয়রানি করেছে, যেটা অনেক ক্ষেত্রে মির্জা ফখরুল কেউ করেনি। একটা সময় পর্যন্ত হাসিনার জম ছিল ইলিয়াস পিনাকি, আওয়ামী লীগের জম ছিল ইলিয়াস পিনাকি। আজকে জামাত বিএনপির অনেকে বড় বড় কথা বলেন, জামাত বিএনপির বড় বড় নেতারা লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে সারাক্ষণ ইলিয়াস আর পিনাকির বক্তব্য শুনতেন। জামাতের নেতারা যখন কোথাও যেতে পারতেন না, ভার্চুয়াল প্রোগ্রাম করতেন, তখন ইলিয়াস পিনাকির বক্তব্য শুনে সেটা নোট করতেন, আর ভার্চুয়াল প্রোগ্রামে সে নোট দেখে দেখে বক্তব্য দিতেন। আজকে আপনি সেই ইলিয়াস পিনাকিকে গালি দেন, ভুলের ঊর্ধ্বে কেউ না। ইলিয়াস পিনাকি ভুল আছে, অনেক কিছু ক্ষেত্রে আমরা দ্বিমত পোষণ করি, সমালোচনা করি, কিন্তু ইলিয়াস পিনাকির অবদান কি এটা তো আপনাকে মনে রাখতে হবে। আজকে ভিপি নূর ইলিয়াস পিনাকিকে গালি দেয়, তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দেয়, কি বলে যে এরা ভিউ ব্যবসায়ী, ইউটিউবার, এদেরকে কেউ দাম দেবেন না, কেউ রিয়াকশন দিবেন না, এরা ডলার কামানোর জন্য এটা করে। দর্শক, আপনারা জানেন যে যারা ইউরোপে আছে তারা এক একটা ভিডিও বানাতে ইলিয়াস পিনাকি যে টাইপের ভিডিও বানায়, যেমন ইলিয়াস ভিপি নূরের বিরুদ্ধে যে ভিডিওটা বানিয়েছে 47 মিনিটের, ওইটা বানাতে যে পরিশ্রম হয়েছে, যুক্তরাষ্ট্রে ওই সময়টায় অন্য কোনো কাজ করলে এর সাথে বেশি লাভ হতো। দেশের স্বার্থে, জাতির স্বার্থে এরা ভিডিও বানান, বক্তব্য দেন, জাতিকে সতর্ক করেন এবং জনগণ তাদেরকে গ্রহণ করে, তারাই সবচেয়ে জনপ্রিয়। তো তাদেরকে, শুধু তাদেরকে না, যে কোনো অনলাইন অ্যাক্টিভিস্টকে যারা ভিউ ব্যবসায়ী বলে তুচ্ছ তাচ্ছিল্য করে, আমি তাদেরকে গারুল এবং মূর্খ মনে করি। সে জামাতের মহানগরী আমির হলো, তাকে ওর 14 গোষ্ঠী মূর্খ, রাজনীতি বোঝে না। যে অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিউ ব্যবসায়ী বলে গালি দেয়, ও জীবনে মেম্বার হতে পারবে না, ও জামাতের জেলা আমির হোক আর মহানগরী আমির হোক, লিখে রাখে। কারণ জানেই না যে রাজনীতিটা কি, পৃথিবীর রাজনীতিটা কিভাবে চলে। হাসিনার পতন হয়েছে যে প্রথমে অনলাইনে, এইটাই জানে না, গারুল মূর্খ। তখন এই ইনফ্লুয়েন্সার, অনলাইন অ্যাক্টিভিস্ট, তাদের ভূমিকা কি ছিল মনে নাই? ফেসিবাদী আমলে রাজনীতি ছিলই তো এই ইউটিউব ফেসবুকের রাজনীতি। এখনো ইউটিউব ফেসবুকে যদি কোনো একটা বিষয় ঝড় তোলা যায়, ওইটি রাজনীতি। মাঠের আন্দোলন দিয়ে কিছু হয় এখন? হাসিনার আন্দোলনে, আই রিপিট, এবং হাসিনাদের বিশ্লেষণ এটা, মাঠে পতনের আগে তাদের অনলাইনে পতন হয়েছিল। একটা সময় ছিল যে আপনারা রাজনীতিবিদরা অনলাইন অ্যাক্টিভিটির আব্বা আব্বা বলতেন, সারাক্ষণ তাদের বক্তব্য শুনতেন। না, এখন আপনাদের বিপদ উদ্ধার হয়ে গেছে, এখন তাদেরকে ভিউ ব্যবসায়ী বলে গালি দেন। আপনি বুঝেন? আপনি তো মূর্খ। ভিউ কি এটা বুঝেন আপনি? মিডিয়া কি, সোশ্যাল মিডিয়া কি, সিটিজেন জার্নালিজম কি, সেখানে ভিউ যে কম্পোনেন্ট, এটার সিগনিফিকেন্স কি, এটা আপনি বুঝেন? আপনি তো মিডিয়া ম্যানেজমেন্টের একটা লাইনও বলতে পারবেন না। ম্যাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম কি, হাউ ইট ওয়ার্কস, ডু ইউ নো ইট? আপনি মূর্খ মিডিয়া বিষয়ে, আর আপনি একজন অনলাইন অ্যাক্টিভিস্টকে আসেন ভিউ ব্যবসায়ী বলতে। আপনি তো এয়ান অফ সোর, এটা তো একটা বৈধ ব্যবসা, আপনি বলে এটা করেন। আপনি খান রাষ্ট্রের টাকা মেরে, আপনি করেন দুর্নীতি, আপনি করেন চাঁদাবাজি, মাদক ব্যবসা, আপনি অনাথের টাকা মারেন, আপনি অনলাইন অ্যাক্টিভিস্টদের আসেন ভিউ ব্যবসায়ী বলতে। আমি একটা বিষয়, কিছু কিছু বিষয় পর্যালোচনা করেছি, তার মধ্যে এটা একটা। বিশেষ করে জামাতের মধ্যে যারা অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিউ ব্যবসায়ী বলে গালি দেয়, আমি খোঁজ নিয়ে দেখি ওরা প্রত্যেকে এয়ান অফ সোর, ওরা এয়ানাতের টাকা মেরে খায়। তো দর্শক, এই ইলিয়াস পিনাকি ছিল একসময় রাজনীতির আমির, ওরাই ছিল সবার মাথার তাজ, হাসিনাকে দৌড়ের উপর রাখতো। এমনকি হাসিনা পালানোর পরও ধানমন্ডি 32 ভাঙা, এটা আওয়ামী লীগ ফেরার রাস্তা বন্ধ করে দিয়েছে, এটা পিনাকি ভট্টাচার্যের অবদান। ওদের মনোবল একদম ভেঙে ফেলেছে। আওয়ামী লীগ ভারতে পালানোর পর বিএনপি জামাতের কাউকে হত্যার হুমকি, জবাই করার হুমকি দেয়নি, কিন্তু আওয়ামী লীগ, হাসিনা নিজে পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে কয়েকবার বক্তব্য দিয়েছে। তাহলে বুঝেন যে পিনাকি ভট্টাচার্য কি। আপনার বিরুদ্ধে তো হাসিনা বক্তব্য দেয়নি। আওয়ামী লীগের লোকজন টেলিগ্রাম চ্যানেলে তাদের প্রোগ্রামে পিনাকি ভট্টাচার্যকে জবাই করার ঘোষণা দিয়েছে। এমনকি ফ্রান্সে জবাই করে প্রয়োজনে সেখানে 10 বছর 12 বছর জেল খাবে, তারপর তাকে জবাই করবে, এই ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ। এরকম ফেসিবাদ বিরোধী, আওয়ামী লীগ বিরোধী, দেশপ্রেমিককে তুচ্ছ তাচ্ছিল্য করে যা ইচ্ছা তা গালিগালাজ করেন ভিপি নূর, আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। হ্যাঁ, ইলিয়াস পিনাকি অবশ্যই ভুল আছে, তার আপনি রিফিউট করেন, তার সমালোচনা করেন, কিন্তু আপনি ইলিয়াস পিনাকিকে একদম ডিনাই করেন, ইগনোর করেন, মানে তারাই সবচেয়ে খারাপ, আপনি কথিত বিশিষ্ট ব্যক্তি। এটা চরম ধৃষ্টতা, এটা অতীতকে অস্বীকার, এটা অকৃতজ্ঞ আচরণ। ইলিয়াস হোসেন 3-4 দিন আগে যে ভিডিওটা বানাইছে ভিপি নূরের এগেইনস্টে, যেটা প্রচুর মানে ভিউ হয়েছে, মিলিয়ন মিলিয়ন ভিউ হইতেছে, এটা যদি আরো 7 দিন আগে বানাইতো তাহলে ভিপি নূরের কপাল পুড়ে যেত। আপনাদের কি মনে হয় তাহলে ভিপি নূরের যে এই যে প্রতিমন্ত্রিত্বটা আছে এটা থাকতো না? কারণ মন্ত্রিসভাটা পরিবর্তন হয়েছে। ভিপি নূরের কেন থাকতো না সেটা নিয়ে পরে আলোচনা করতেছি। আমাদের যে বর্তমান মন্ত্রিসভার পরিবর্তন হয়েছে এটা নিয়ে একটু ডিসকাশন করতেই হয় আপনাদের সাথে। আপনারা জানেন মহামান্য রাষ্ট্রপতি যেদিন শপথ নিলেন সেদিনই মহামান্য রাষ্ট্রপতি 4 জন নতুন মন্ত্রী এবং 2 জন প্রতিমন্ত্রীকে শপথ গ্রহণ করালেন। অনেকেই বলে যে রাষ্ট্রপতির কোনো কাজ নেই, অথচ দেখেন বেচারা সাইনটা করে একটা পানিও খাইতে পারে নাই, সাথে সাথেই তার উপরে দায়িত্ব চলে এলো, সাথে সাথেই সে শপথ বাক্য পাঠ করলো, নিজের শপথ বাক্য করে নেওয়া সাথে সাথেই শপথ বাক্য পাঠ করে এলো। কত ব্যস্ত আমাদের দেশের মহামান্য রাষ্ট্রপতি, অথচ আমরা বলি রাষ্ট্রপতি ছোট জগন্নাথ কিছুই করে না, বসে থাকে, অনেক কাজ আছে। এনিওয়ে, মূল আলোচনা হলো যে বর্তমান সরকার
ওই একই দিনে মন্ত্রী পরিষদে বেশ রদবদল আনছেন। এটা স্বাভাবিক প্রক্রিয়া, যে কোনো মন্ত্রিসভায় রদবদল হয়, এটা সময় সাপেক্ষে, অল্প সময়ে হয়, দীর্ঘ সময় পর পর হয়, এটা ডিপেন্ড করে সরকারের মন মানসিকতা, কাজের চাপের উপর। এইবার যে মন্ত্রী পরিষদে যে রদবদলটা হইলো, এখানে কারো ভাগ্য খুলছে, কারো ভাগ্য পুড়ছে। যেমনটি ধরেন তথ্য মন্ত্রণালয়ে ছিলেন জহিরুদ্দিন স্বপন সাহেব, ওনাকে তথ্য মন্ত্রণালয় থেকে সরিয়ে নিয়ে চলে যাওয়া হয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে। এখন উপদেষ্টা, এই মন্ত্রী থেকে উপদেষ্টা, এই ঘটনা কিন্তু আমরা বাংলাদেশের আগে দেখি নেই। উপদেষ্টা থেকে মন্ত্রী হয়েছেন। এখন অনেকেরই প্রশ্ন, উপদেষ্টা তো প্রতিমন্ত্রী পদমর্যাদায়, না, কথাটা ঠিক নয়। উপদেষ্টা মন্ত্রী পদমর্যাদায়ও হতে পারেন। আমরা আওয়ামী আমলে দেখেছি অনেক উপদেষ্টা ছিল শেখ হাসিনার, যারা মন্ত্রী পদমর্যাদায়। যেহেতু জহিরুদ্দিন স্বপন একজন মন্ত্রী ছিলেন, উনি মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা থাকবেন। কিন্তু ওই যে অন্যান্য যে উপদেষ্টা যারা আছে, তাদেরকে বলে দেওয়া হয়েছে কে মন্ত্রী পদমর্যাদায়, কে প্রতিমন্ত্রী পদমর্যাদায়। যেমন ডক্টর জাহিদুর রহমান প্রতিমন্ত্রী পদমর্যাদায়। এখন এইখানে এসছেন আন্দালিব রহমান পার্থ, আপনারা তাকে চিনেন। আমরা কিন্তু আন্দাজ করতে পারতেছিলাম, সংসদ যখন চলতেছিল, যেভাবে পার্থ সাহেব জামাতের উপরে ঝাঁপাইয়া পড়ছিল, এবং তারপরে ঝাঁপাইয়া পড়া মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে মহামালিক ছিল, তখনই কিন্তু একটা বল খুলে বেড়াইছে, এই যে পার্থ কপাল খুলে গেল, পার্থ এবার মন্ত্রিত্ব পাবে। তবে আমরা ভাবছিলাম প্রতিমন্ত্রীর দায়িত্ব হবে, কারণ দেখেন জোটে যারা আসছে, এই যে ববি হাজ্জাজ, রুহুল হক নূর, তারপর জুনায়েদ সাকি, এরা কিন্তু সবাই প্রতিমন্ত্রী, কিন্তু পার্থ পূর্ণ মন্ত্রী। সবচেয়ে ভাগ্যবান না, প্রধানমন্ত্রী তাকে সবচেয়ে বড় সম্মানটা দিল জোটের দল হিসাবে। এখন কথা হচ্ছে বাকি মন্ত্রীদের নিয়ে আলোচনা করে লাভ নেই, কারণ এখানে কিছু রদবদল হইতে পারে। বিমান মন্ত্রণালয়ে চেঞ্জ হয়েছে, ওইখানকার পূর্ণমন্ত্রী হয়েছেন প্রতিমন্ত্রী। এবং সবচেয়ে মজার যেটা ঘটেছে সেটা হলো পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে। দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুইজন প্রতিমন্ত্রী নতুনভাবে আসছেন, হুমায়ুন কবির সাহেব এবং আগে ছিলেন শামা ওবায়দ, দুজনই আছেন। হুমায়ুন কবির সাহেবের সম্পর্কে অনেকেরই ধারণা আছে, আমি বিভিন্ন জায়গায় দেখছি, বলতেছে হুমায়ুন কবির কেটা লন্ডনে থাকতো, চামচামি করতো, তারেক রহমানের ওরা এই দেশে বিএনপির যুগ্ম মহাসচিব বানাইছে, এখন আবার প্রতিমন্ত্রী পদমর্যাদায় তাকে উপদেষ্টা বানাইছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ঠিক করে নাই। ভাই, হুমায়ুন কবিরকে না আপনি এত আন্ডারস্টিমেট করেন না। হুমায়ুন কবির বেসিক্যালি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন, ছোটবেলায় গেছেন, কিন্তু অনেক পড়াশোনা জানা লোক এবং রাজনীতি নিয়ে উনি কাজ করছেন। উনি আরএসসি থেকে পড়াশোনা করছেন, অনেক বড় বড় ইউনিভার্সিটিতে তার টুকটাক ডিগ্রি আছে, এমনকি উনি ব্রিটিশ পলিটিক্সের সাথেও জড়িত ছিলেন। জানা গেছে ঋষি সুনাক ছিলেন শেষ প্রধানমন্ত্রী, মানে এর আগের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে উনি কাজ করছেন। রাজনৈতিকভাবে সমৃদ্ধ। সরকারের প্ল্যানটা কি? এখন অনেকেই বলতেছেন যে আলটিমেটলি ডক্টর খলিলুর রহমানকে সরিয়ে দেওয়া হবে, তারপরে এদের দুজনের একজন থেকে মন্ত্রী বানানো হবে। কেন সরানো হবে? কারণ ডক্টর খলিলুর রহমান, আপনারা জানেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হয়ে গেছেন। উনি ওইখানে কাজ করতে হবে। প্রথম থেকে সবাই বলছিল আপনি দুইটা একসাথে করবেন না, এই চাকরি ছেড়ে দেবেন, ওইখানে চলে যাবেন। উনি বলছেন না, আমি কেন যাবো, সরকার রাখলে আমি থাকবো। কারণ এরকম প্রমাণ কিন্তু আছে যে এর আগেও একজন এই সাধারণ পরিষদের সভাপতি ইন্দোনেশিয়া অথবা মালয়েশিয়ার, ওখানে একজন মন্ত্রী পদমর্যাদায় বা মন্ত্রী ছিলেন, উনি মন্ত্রিত্ব রাখছেন, কাজও করছেন, উনিও রাখতে পারেন। কাজে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুইজন প্রতিমন্ত্রী এবং একজন পূর্ণমন্ত্রী আছেন, এখন কোনো উপদেষ্টা নাই। নিশ্চয়ই ওখানে উপদেষ্টা দিবেন মাননীয় প্রধানমন্ত্রী। তবে দুইজন প্রতিমন্ত্রী, এটা কিন্তু বাংলাদেশে প্রথম। আমরা দেখছি প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী, এবং প্রতিমন্ত্রী উপমন্ত্রীর মধ্যে কি ডিফারেন্স সেটা আমরা জানি না। এখানে কিন্তু অনেকের চাকরি চলে যাওয়ার কথা ছিল, বাজারে অনেক আভাস ছিল অমুকের চাকরি চলে যাবে, তমুকের চাকরি চলে যাবে। যেমন কারো চাকরি চলে যাবে নারী কেলেঙ্কারির জন্য, কারো চাকরি চলে যাবে কথায় বেসামাল হওয়ার জন্য, কারো চাকরি চলে যাবে অপারগতার জন্য। এর মধ্যে এই আমাদের নূর সাহেবের নাম কি ছিল? এইখানে যদি ইলিয়াস আরো 7 দিন আগে ভিডিওটা বানাইতো, তাহলে কিন্তু এবার নূর সাহেবের চাকরিটা থাকতো না। এখনো নূর সাহেবের চাকরি থাকবে কি না, মন্ত্রিত্ব থাকবে কি না, এটা প্রশ্ন সাপেক্ষ। আমি নূর সাহেবকে বলবো, দেখেন, ইলিয়াস হোসেন, পিনাকিদা বা কনক সালোয়ার বা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারই যদি আপনার কোনো সমালোচনা করে, আপনি সেটাকে প্রতিবাদ করুন। সেটা প্রতিবাদের ভাষা হলো আপনি সংবাদ সম্মেলন করুন, করে বলেন উনি এই 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 মিথ্যা কথা বলছে। আপনি সেটা না করে আপনি এখন আরো উত্তেজিত হয়ে যাচ্ছেন। আপনি কিসব কথা বলতেছেন নূর সাহেব? আপনি একবার ভাবেন, এই যে আপনি জামাত নিয়ে পড়ছেন, আপনাকে খোঁজা দিল ইলিয়াস, আপনি এখন জামাত নিয়ে পড়ছেন। আপনার সাথে আমির হামজার পোলাপানের সাথে আপনার পোলাপানের মারামারি হয়েছে, আপনি আমির হামজার একেবারে রাস্তায় নামাই দিয়েছেন, তার খুতবা কেউ শুনবেন না, তাকে খুতবা করতে দিবেন না, আপনার কথা মানুষ খুতবা শোনা বন্ধ করে দিব। আর এখন বলতেছেন ইলিয়াস হোসেন, তারপরে পিনাকি, এরা পয়সার জন্য ইউটিউবেও বিভিন্ন কথাবার্তা বলে, বাল কামানোর জন্য, ভিউয়ের জন্য। আপনারা তো দেখবেন না, আপনি না করলে কেউ দেখবো না। আপনি ভাবেন কি করে যে আপনি বললে ইলিয়াসের কন্টেন্ট কেউ দেখবে না? দেখবে না। দেখবেন আপনার যে পালিত ছেলেপেলে আছে গণ অধিকার পরিষদের, এরা নাইতে সংখ্যা কত? ওই যে কে একজন জানি বলতেছিল যে একটা ইউনিয়নে যে জামাতের কর্মী আছে, ইউনিয়নে, একটা ইউনিয়নে এতগুলা কর্মী আপনি পুরা দেশে নেই, মানে এইখানে আপনি নিজস্ব বলে নিজে কথাবার্তা শুনেন না, বাজারে কি কি কথাবার্তা কয়। এই যে মানুষ হয়, আপনার কিছুদিন আগে দেখলাম বলতেছে উনি টাকা খায় বিকাশে, মার খায় নগদে। এগুলো শুনলে ভালো লাগে? বলেন বলেন, আপনার এখন কি করা উচিত ছিল? ইলিয়াসের প্রতিবাদে আপনি সংবাদ সম্মেলন করা উচিত ছিল, বলা উচিত ছিল যে ইলিয়াস সাহেব আমাকে এগুলো করতেছে। ইলিয়াসের সাথে আপনি লাগেন কেন? বলেন,
সাপের লেজ দিয়ে কেউ মানে কান চুলকায়, কেউ চুলকায় না তো। আপনাকে ইলিয়াস বলছে ভুলে যান। দেখেন মির্জা আব্বাস সব সম্পর্কে পিনাকিরা কিছু কথা বলছিল, মনে আছে আপনাদের ইলেকশনের অনেক আগে? মির্জা আব্বাস সাহেব রীতিমতো সংবাদ সম্মেলন করে বলছে পিনাকি যে সমস্ত কথাবার্তা বলছে সেগুলো মিথ্যা, আমার এই আমার স্ট্যাটাস, আমার ফ্যামিলি ইত্যাদি। কে বিশ্বাস করছে না করছে বড় প্রমাণ না, ব্যাপারটা কিন্তু ওইখানে শেষ হয়ে গেছে। পিনাকি ওইটা নিয়ে কোনো আলোচনা করে নাই, যেহেতু আব্বাস সাহেব পিনাকির সম্পর্কে কোনো বদনাম করে নাই। তখন উনি উনার বয়ান দিচ্ছে যে আমার সম্পর্কে যে মিথ্যা অপপ্রচারগুলো করা হয়েছে আমি এইগুলোর জবাব দিচ্ছি। আপনি তাই করবেন। আপনি তো মির্জা আব্বাস সাহেবের চাইতো একজন শিক্ষিত ব্যক্তি, আপনি রাজনীতি করেন, সেও রাজনীতি করে, দেখেন তার রাজনীতির চিন্তাধারা কিরকম। উনি পিনাকিকে কিছু বলেন, আপনি আসলে এখনো ইলিয়াসের পিছনে লেগা, কালকেও দেখলাম স্ট্যাটাস দিচ্ছেন। কেন রে ভাই, দরকার আছে? ইলিয়াস সাহেব বলছে প্রমাণ দিয়ে দিচ্ছে, আপনি যদি পারেন সেই প্রমাণগুলোকে খণ্ডান, একটা সংবাদ সম্মেলন করেন, করে সবাইকে বলেন ইলিয়াস সাহেব ভুল তথ্য দিচ্ছে, সেটা না করে আপনি তার সাথে ঝগড়ায় যাচ্ছেন। ভালো হচ্ছে এই প্রতিবেদনটা যদি 7 দিন আগে আসতো, তাহলে যে মন্ত্রিসভায় বদল হয়েছে না, আপনি লাইনে যেতেন। রাশেদ খান, তুমি তো রাস্তার টোকাই, তুমি অতি দ্রুত তওবা করো, জাতির কাছে ক্ষমা চাও। গণ অধিকার পরিষদের রাশেদ খান, সে একজন আলেমকে গালি দিয়ে সে তার নিজের জন্ম পরিচয়কে, জন্ম বৃত্তান্তকে বাংলাদেশের মানুষের সামনে উন্মোচিত করেছে। সে হাজী শরীয়তুল্লাহর বংশধর, যোগ্য উত্তরসূরি পীরজাদা হানজালা বর্তমান বাংলাদেশের এক অন্যতম সাহসী সংসদ সদস্য, তাকে সে হারামজাদা বলে গালি দিয়েছে। আর তুমি যাকে হারামজাদা বলে গালি দিয়েছ, তার বংশধর, তার পূর্বপুরুষরা হাজী শরীয়তুল্লাহ ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিফাহ সালার, যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনের একদম প্রথম সারিতে থেকে এদেশের মানুষকে মুক্ত করার জন্য কাজ করে গেছে। তুমি শুধুমাত্র একজন সংসদ সদস্যকে হারামজাদা বলনি, বরং তুমি একজন আলেমকে হারামজাদা বলেছো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ব্যাপারে এই কথা বলেনি, নিজের বংশের ব্যাপারে সাইয়্যিদদেরকে কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা ইলমের আমানতকে যাদের উপরে সুবর্ত করে দিয়ে গেছেন, তারা হচ্ছে এদেশের উলামায়ে কেরাম। তুমি একজন আলেমকে নিয়ে যে কটাক্ষ করেছো, তার মাধ্যমে তুমি তোমাকে উতুল্লিম বাদা যালিকা জনিমের পরিচয় তুমি দিয়েছো। নচেত তোমার এমন পরিণতি হবে, তুমি নিজে কখনো কল্পনাও করতে পারবা না। আরে তোমাকে তো আমরা চিনি, তুমি তো সেই রাশেদ খান যে স্বৈরাচারের আমলে স্বৈরাচারের পক্ষে তোমার কম সাফাই গাও নাই। আবার তুমি যখন বিএনপি ক্ষমতায় চলে আসলো, এখন তুমি আবার তোমার রূপ বদলাইয়া গণ অধিকার পরিষদ ছেড়ে দিয়ে তুমি এখন বিএনপির বড় নেতা সাজতেছো। তুমি মনে করেছো এগুলো বাঙালি বুঝে না। আরে তুমি তোমার নিজের জন্ম পরিচয় আগে খোঁজো, আর তুমি তোমার নিজের পরিচয় আগে খোঁজো, এরপরে তুমি অন্যকে হারামজাদা বলে গালি দাও। তুমি যাকে হারামজাদা বলেছো, আমরা বারবার তোমাকে বিশেষভাবে অনুরোধ করছি, অতি দ্রুত তুমি তওবা করো এবং জাতির সামনে ক্ষমা চাও, না হয় এর পরিণতি ভালো হবে না। আর আমি আরো বেশি আশ্চর্য হচ্ছি, একজন সংসদ সদস্যকে, স্বাভাবিক একজন নেতা, টোকাই, রাস্তার টোকাই, এত বড় গলায় এত কটাক্ষ করে এত কুরুচিপূর্ণভাবে মন্তব্য করেছে। কিন্তু এই দেশের আইন, এই দেশের রাষ্ট্র ব্যবস্থা একজন সংসদ সদস্যের ব্যাপারে কি ব্যবস্থা নিয়েছে? আমি আশ্চর্য হচ্ছি, শুধুমাত্র পীরজাদা হানজালা বলেই কি এর কোনো বিচার হবে না? এর কোনো মামলা হামলা কিছুই হবে না? এর জন্য কোনো কি রাষ্ট্রযন্ত্রের কোনো দায়িত্ববোধ থাকবে না? যদি আমার মনে হয় এই জায়গায়, যেমন আমরা দেখেছি এর আগে সিরাজগঞ্জের একজন এমপি বা মন্ত্রীর ব্যাপারে, তার ব্যাপারে আমাদের মুফতি আমির হামজা সাহেব কোনো এক মাহফিলে নাস্তিক বলেছেন। নাস্তিক বলার পরে ওনার বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা হলো, জামিন নিতে হলো, ওনাকে কোর্টের বারান্দায় দৌড়াতে হলো, মাপ চাইতে হলো। কিন্তু এই রাশেদ খানকে এখনো কেন রাষ্ট্রযন্ত্র কোনো ব্যবস্থা নিচ্ছে না? আমি এই অবস্থা দেখে আতঙ্কিত হচ্ছি, আশ্চর্যান্বিত হচ্ছি। রাষ্ট্রের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম আর রাশেদ খানের প্রতি ধিক্কার জানিয়ে রাখলাম। এরকম একজন ব্যক্তিকে আমি মনে করি বাংলার জমিনের, বাংলার মানুষ এই জাতীয় নেতাদেরকে অনেক আগেই বয়কট করেছে। রাশেদ খানকে আমরা ইতিহাসের এক আস্থা করে ডাস্টবিনে নিক্ষেপ করলাম। তোমার মতো নেতা এই দেশের জন্য কলঙ্ক, তোমার মতো নেতা এই দেশের জন্য এক দুর্গন্ধময় রাজনীতির ইতিহাস তোমরাই তৈরি করো। দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের আপডেট, গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।